শুভ সন্ধ্যা সকলকে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। সংস্কৃতের ছাত্রছাত্রীদের প্রিয় সংস্কৃতিতে আরো একবার স্বাগত জানাই। দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল আমাদের মাননীয়া জানালেন তিনি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়, তিনি নতুন নোটিফিকেশন দেবেন আগামী 30 তারিখ। অর্থাৎ যেন এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুনদের জন্য একটা সুবর্ণ সুযোগ যখন এসছে, ঝাঁপিয়ে তো করতেই হবে, প্রমাণ করতে হবে। তো সেই সবকিছুর লক্ষ্যকে সামনে রেখে আজকে আমাদের পরীক্ষা প্রস্তুতি ঠিক কিভাবে হবে সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তবে আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব ঠিক কিভাবে এগোবো, 3 মাসে কিভাবে সিলেবাস শেষ হবে, কিভাবে সাফল্য নিশ্চিত করব। আর আমি দেরি করব না, সময় হাতে খুব কম। আমি স্যারকে অনুরোধ করব ছাত্রছাত্রীদেরকে পথ দেখানোর জন্য। স্যার। ধন্যবাদ বিএসএসিআই কর্ণধার অমিত বাবু। আর শুভ সন্ধ্যা প্রত্যেক পরীক্ষার্থীদের, যারা অনেক আশা নিয়ে আবার নতুন একটা দিক উন্মোচনের জন্য প্রত্যেকে উদগ্রীব হয়ে রয়েছে, প্রত্যেকে অভিনন্দন। এবার বিষয়টা হচ্ছে, কোনো বিতর্কিত বিষয়ে আজকে আমি যাব না। আজকের যেটা আলোচনা, আমরা পড়াশোনাটা কিভাবে করব এবং সিলেবাস শেষ করব কি করে। সিলেবাস পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে, পরীক্ষা কত মার্কসের হবে সেটা নোটিশ বেরোলেই জানা যাবে, অর্থাৎ আর 2 দিনের মধ্যে ক্লিয়ার হবে। সুতরাং গেস করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এখন, যে কি হবে, কি হতে চলেছে, কোনটা হবে, তার জন্য আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ 2 দিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ এই আলোচনার উপরে বেশ করে যদি আমি বলেও দিই একটা, যে এটা হতে পারে, আর একটা প্রবাবলি সেটা হতে পারে, আর একটা প্রবাবলি সেটা হতে পারে, 3টের মধ্যে যে কোনো একটা হতে পারে আমি বললাম, কিন্তু হবে তো একটাই। তো এই চিন্তা ভাবনা করে 2টো দিন নষ্ট করে তো কোনো লাভ নেই। বরং এটা নষ্ট করে না করে একেবারে টু দ্য পয়েন্টে আসি, যে সিলেবাসটা, সংস্কৃত সিলেবাসটা ছোট্ট। কেন বলছি ছোট্ট? যখন ওয়েবসাইটে যাবে, বিভিন্ন সিলেবাস গুলো ডাউনলোড করবে, ম্যাথমেটিক্স, বাংলা, ইংলিশ, সংস্কৃতটা দেখবে একটা হাফ পাতার মধ্যে সিলেবাস দেওয়া আছে, মানে একটা A4 কাগজের অর্ধেকটা, হাফটা পৃষ্ঠার মধ্যে সিলেবাসটুকু দেওয়া আছে, মানে এইটুকু সিলেবাস। অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেরা বা পরীক্ষার্থীরা যখন দেখে, বলে এইটুকু সিলেবাসের জন্য এত চিন্তা ভাবনা, এইটুকু সিলেবাস তো 1 মাসের পড়া। ওদের সিলেবাসই হচ্ছে 10 পাতা, তাদের সিলেবাস গুলোই 10 পাতা, আমাদের সিলেবাস হচ্ছে হাফ পাতা। তাহলে হাফ পাতা সিলেবাস পড়ার জন্য আর অত মাথা খাটানোর তো দরকার নেই। একদম সত্যি তাই। শব্দরূপ লেখা আছে, ওখানে শব্দরূপ লেখা আছে, ধাতুরূপ লেখা আছে, সন্ধি, প্রত্যয়, কারক, সমাস। তো এইটুকু তো, ওটা 1 পাতা কেন, আমি তো 1 লাইনেই শেষ হয়ে গেল সিলেবাসটা তো 1 লাইনেই শেষ হয়ে গেল। কিন্তু সত্যি কি 1 লাইন সিলেবাসটা শেষ করা কি এই 1 মাসের মধ্যে সম্ভব? 2 মাস, 3 মাস, 4 মাস? আসলে বিষয়টা হচ্ছে, এখানে আমরা কেউ 2 মাস বা 3 মাসে সিলেবাস শেষ করতে আসিনি। তাহলে কি করতে এসেছি? আমরা কি আজীবন কাল ধরে পড়বো? না, আমরা আজীবন কাল ধরে পড়ছিলাম এতদিন, মানে জীবন পর্যন্ত, এখন পর্যন্ত আমরা ওই সিলেবাস গুলাই পড়ছিলাম। এইবার ব্যাপার হচ্ছে, যারা পড়ছিলাম তারা অ্যাডভান্টেজ পাবে, আর যারা পড়িনি, পড়বো ভেবেছিলাম, তাদের ডিসঅ্যাডভান্টেজ। সুতরাং এইবার এই বিষয়টা হচ্ছে যে, অ্যাডভান্টেজ গুলো যারা পাবে তারা, আর যারা পায়নি তারা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্যটা বলে দিই। এতদিন যারা অ্যাডভান্টেজ নিয়ে এসেছিল, মানে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, তাদের এখন কি করতে হবে? শুধু প্র্যাকটিস আর প্রেসার ক্রিয়েট করা, এফোর্ট দেওয়া, যে আমি যেগুলো পড়েছি, যেগুলো মুখস্থ হয়েছে, যেগুলো জেনে এসছি এতদিন, সেটা যেন স্মৃতিপথ থেকে বিতাড়িত হয়ে না যায়, জাস্ট এইটুকুটা। আর যারা এতদিন পড়েনি, এবার পড়েনি বলতে, আমি যদি কেউ বলে যে 7 বছর ধরে আমি বইয়ের পৃষ্ঠায় উল্টাইনি, কিংবা 7 বছর আগে উল্টেছিলাম তারপরে ধুলো পড়ে গেছে, সেটা আর খুলে দেখা হয়নি,
তো তার ক্ষেত্রে 3 মাসের সিলেবাস কমপ্লিট করা ডিফিকাল্ট, ফুললি ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, অসম্ভব নয়, প্রচুর ডিফিকাল্ট কিন্তু অসম্ভব নয়। আর যারা মাঝে মাঝে পৃষ্ঠা উল্টাতো, একটু করে দেখতো, প্রথম অধ্যায়টা পড়তে পড়তে তারপরে আবার বই বন্ধ করে দিত, কি বলে, ওই পরীক্ষা কবে হবে তারই কোনো ঠিক নেই, আবার পড়াশোনা দিক, আগে পরীক্ষা দিক হোক, নোটিশ দিক, তারপরে আমরা পড়াশোনা শুরু করব। এইবার দেখো মজা, নোটিশ তো দিয়ে দিবে কবে, কাল বাদ পরশু, তারপরেও অনেকে পড়তে চাচ্ছে না, কেন, পরীক্ষা হবে কিনা কেস হয়ে যাবে, আবার পরীক্ষা হবে কিনা, কবে হবে, তখন ওরা কি ভাববে, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাবে 15 তারিখ বলেছে, হতে পারে কেস হয়ে যেতে পারে, নাও হতে পারে, অনেক কিছু হতে পারে, কেউ আমরা জানি না, কেউ আমরা ভবিষ্যৎ বক্তা নই, বলতে পারি না কি হবে। হলো, ফর্ম ফিল আপ আমরা শুরু করলাম, ফর্ম ফিল আপ যেদিন করবে সেদিন আবার কিছু লোক নেগেটিভ জিনিস ছড়াবে, পরীক্ষায় হবে না, এই ফর্ম ফিল আপই হলো, যে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলাম সেটা জলে গেল, এটা এটাই মনে হয় লস, আর কোনো লাভ নেই, তো পরীক্ষা হবে না, এই করবে, যারা পড়ার তারা পড়বে, আর যারা নেগেটিভ চিন্তা করার তারা নেগেটিভ চিন্তা করবে, হলো, এটাও হতে থাকবে। এবার ঠিক আছে, পড়বো তো, কখন পড়বো, পরীক্ষার দিনটা আগে দিক, তারপরে পড়া শুরু করবো। হ্যাঁ, দেখা গেল 1 মাস বা 1.5 মাস আগে হঠাৎ করে পরীক্ষার দিন দিল, তখন আবার কিছু ছাত্রছাত্রী অ্যাক্টিভ হয়ে যাবে, কিছু ছাত্রছাত্রী তখন আবার অ্যাক্টিভ হয়ে যাবে, কি হিসাবে অ্যাক্টিভ হবে, তখন ওরা অ্যাক্টিভ হবে এই বলে যে 1.5 মাস টাইম আছে, 1.5 মাসে আমাদের স্ট্র্যাটেজি কমপ্লিট করে আমাদের পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, না হলে সমূহ বিপদ। এবারে 1.5 মাসে শুরু করবে, তারপরে হঠাৎ করে দেখা গেল 7 দিনের মাথায় একটা টুক করে কেস করে দিল, কেউ হঠাৎ করে খবরের কাগজে দেখাচ্ছে পরীক্ষার ডেট পিছানোর জন্য একটা কেস হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা 1.5 মাস আগে পরীক্ষা দেবো বলে অ্যাক্টিভ হয়েছিল, 7 দিন পরে বলছে পরীক্ষা আবার পিছিয়ে গেল, তারা পরীক্ষা এখন ডিক্লিয়ার করুক, ভালো করে অ্যাডমিটটা দিক, তারপর নাই সিদ্ধান্ত নেওয়া যাবে, অ্যাডমিটও হবে, পরীক্ষা হলেও যাবে, পরীক্ষা দিবে, কিছু জানা প্রশ্ন ভুল করবে, কিছু অজানা প্রশ্ন মিস করবে, দিয়ে বাড়ি আসবে, বাড়ি এসে বলবে এই বছর আর হলো না, পরের পরীক্ষাটা ভালো করে দেবো। তাহলে এই ধরনের লোক কতগুলো আছে, এই ধরনের স্টুডেন্ট কতগুলো আছে, কারণ পরীক্ষায় ভ্যাকেন্সি যা থাকবে, চাকরি ঠিক ততগুলোই ছেলে পেলে পাবে, সে পরীক্ষার্থী যত বেশি থাকুক না কেন। পরীক্ষার্থী যদি আমাদের সংস্কৃতে 50,000 থাকে, ভ্যাকেন্সি যদি 500 থাকে, চাকরি 500ই পাবে। এই 500 জন চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি বাকি 50,000 জন বলে আমরা সবাই বঞ্চিত হয়ে গেলাম, ডাজ নট ম্যাটার, এটা ঠিক নয়, কারণ এই 500 জনই চাকরি পাওয়ার, 500 জনই পাবে, 500-র বেশি 501 নম্বর জনটা পাবে না। তাহলে এইটা এইরকম একটা ঘটনা, তা কোন 500 জন পাবে, যে 500 জন এতদিন ধরে পড়ে আসছে তাদের মধ্যে থাকতে পারে, যে আজকে থেকে শুরু করে দেবে তার মধ্যেও থাকতে পারে, এমনও হতে পারে যে প্রচুর এফোর্ট দিয়েছে পরীক্ষার 7 দিন আগে থেকে, এমন এফোর্ট দিয়েছে যে না ওর সব মনে থেকেছে এবং সেটাও অ্যাপিল করতে পেরেছে, তো এইভাবে ও দিতে পারে। সুতরাং আমি এতগুলো কথা বললাম এই কারণে, কি হবে সেটা আমার হাতে নেই, কি হবে সেটা আমার হাতে নেই, কবে পরীক্ষা হবে সেটা আমি শিওর নই, পরীক্ষা কিভাবে হবে সেটা আমি শিওর নই, পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটা আমি শিওর নেই, পরীক্ষা কত মার্কসের হবে জানি না, নেগেটিভ থাকবে কিনা সেটাও জানি না, তাহলে আমরা আমাদের হাতে এগুলো কিচ্ছু নয়। সংস্কৃত সাবজেক্টে নবম দশম নেই, নবম দশম বসতে পারবে না, যা হবে 11-12 এর জন্য, আর একটা আছে আপার প্রাইমারির জন্য, আপার প্রাইমারি যখন ছাড়বে, যখন টেট হবে বা তখনকার যা রুলস রেগুলেশন হবে সেই অনুযায়ী হবে। 9-10-এ সংস্কৃত সাবজেক্ট নেই, শুধুমাত্র 11-12 এর জন্য। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, তাহলে পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেটা আমার হাতে নেই, যেটা যা হবে প্রত্যেকের জন্য হবে। আমার হাতে কতটুকু জিনিস আছে, আমার হাতে আছে শুধুমাত্র স্টাডি, আর সেটাকে অ্যাপিল করা, সেটাকে প্রয়োগ করা, সেইটুকুটাই জাস্ট আমার হাতে। সুতরাং তারাই সফল হবে যারা আজকে থেকে শুরু করবে এবং পরীক্ষার 1 ঘন্টা আগে পর্যন্ত ধরে রাখতে পারবে, পরীক্ষা হল পর্যন্ত ধরে রাখতে পারবে, সফল হওয়ার সম্ভাবনাটা তাদেরই বেশি। ধরো এমনও হতে পারে পরীক্ষা খুব ভালো স্টুডেন্ট পড়া করলো, করতে করতে এগুলো, পরীক্ষা হলে গিয়ে ওর এমন একটা মতিভ্রম হলো বা এমন একটা সমস্যায় পড়লো যে প্রশ্নগুলো কোনো কারণে অ্যাটেন্ড করতে পারলো না, তো এই বাকি যে এফোর্ট গুলো দিয়েছিল এগুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না, সে কেউ শুনবেও না, কাউকে বোঝানো যাবে না, এটা শেষ, তখনই শেষ। তো এই জিনিসগুলো কিন্তু হতে পারে। সুতরাং এখন থেকে শুরু করে পরীক্ষা হল থেকে বেরোনোর আগে পর্যন্ত,
মানে পরীক্ষা হলের যে 1-1.5 ঘন্টা টাইম, সেই টাইমটুকুটাকে ম্যানেজমেন্ট করার যে বিষয়, সেটা যে যতটা ভালো করতে পারবে, রেজাল্টটা তার ক্ষেত্রে ততটাই ভালো হবে। তো এই হচ্ছে বিষয়। এবার আমি চলে যাচ্ছি সরাসরি, এর আগের দিন আমি ক্লাস নিয়েছিলাম সম্ভবত 5 তারিখ মে, সেদিন কিন্তু একই ক্লাস হয়েছিল, সেই জিনিসগুলো হয়তো আবার আমাকে আলোচনা করতে হবে। তো এর আগের দিন যারা ক্লাসটা করেছিলে তাদের কাছে বিষয়গুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আজকে যারা ক্লাস করবে সেই জিনিসগুলোই বলবো। তো এর আগের দিন যারা করেছে তাদের কাছে রিপিট মনে হতে পারে যে একই কথা বারবার শুনতে হচ্ছে, কিন্তু যারা করোনি তাদের ক্ষেত্রে এটা উপকারে লাগবে। তো বিশেষ করে আমি তাদের জন্য কিছু বলছি। তবে একটা জিনিস, সেদিন ক্লাস টাইমিংটা যা ছিল আজকেও তাই থাকবে। আর মোটামুটি আমি 15 মিনিট আগে, অর্থাৎ 8টা 15-এ আমার বক্তব্য শেষ করব। আর যাদের যা কিছু জিজ্ঞাসা, যা কিছু বলার, সেই 15 মিনিটের মধ্যে তোমরা বলা শেষ করবে, কারণ 8:30টার পরে আমার একটা অন্য কাজ আছে। যাই হোক, তো 8:30টাতে আমি বেরিয়ে যাব। 8:30টার আগে যার যা জিজ্ঞাসা তোমরা বলবে, আমার যথাসম্ভব যার যেটুকু আমি জানি বা যেটুকু আমার নলেজের মধ্যে আছে তোমাদের বলার চেষ্টা করবো। এবার আমরা চলে যাচ্ছি 3 মাসের মধ্যে কি করে সিলেবাস শেষ করব। আমরা ধরেই নিচ্ছি পরীক্ষা হবে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্টে, ধরেই নিচ্ছি। কারণ পরে যদি এগোই বা পেছোই সেটা আমার হাতে নেই বা আমাদের কারো হাতে নেই, মানে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কারো হাতে এই বিষয়টা নেই। সুতরাং এবার আমাদের কি করতে হবে, পড়াশোনাটা স্টার্ট করবো। কোথা থেকে শুরু করবো? সব থেকে বড় বিষয় হচ্ছে স্টার্টিংটা। স্টার্টিংটা যদি পিটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আপাতত পিটি হওয়ার কোনো কথা নেই। আর আমি একটাই কথা বললাম, এইগুলো নিয়ে মাথা খারাপ করার এখন কোনো প্রয়োজন নেই। 2 দিন পরেই নোটিশ দিচ্ছে, তো 2 দিন পরে আমরা সব ক্লিয়ার হয়ে যাবো। আজকে আমি পিটি হবে কি হবে না সেই নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এটা ফালতু, মানে এই আলোচনাটা না করাই ভালো এখন। 3 মাস টাইম, জুন, জুলাই, আগস্ট, ধরে নিলাম সেপ্টেম্বর ফার্স্ট উইকের কোন একটা রবিবার পরীক্ষা হচ্ছে, তাহলে জুন, জুলাই, আগস্ট, মে মাস অলরেডি শেষ। 3 মাসে আমি কি করে সিলেবাস কমপ্লিট করব? তো বিশাল টাফ। এবার একটা কথা বলি, টাফ নয়। কেন টাফ নয়? তোমরা মাস্টার্স পড়েছো, তোমরা গ্রাজুয়েশন পড়েছো, তোমরা এইচএস পড়েছো, এমনকি যারা এই টিচিং লাইনের জন্য পড়াশোনা করছো, কম বেশি সবাই 2-4টা হলেও ছাত্র পড়াচ্ছ বা তার সঙ্গে জড়িত, কিংবা যদি কেউ নাও পড়াও তাও বইটা উল্টে পাল্টে দেখছো, সেটার সঙ্গে মানে সম্পর্কযুক্ত। তাহলে এরকম ঘটনা থাকলে এই সিলেবাসটা 3 মাসে কি করে কমপ্লিট করব, এটা কার মাথার আসার কথাই না। বরং এটা বলতে পারো যে 7 বছর ধরে পড়ে সিলেবাসটা কতটা এগিয়েছে, মানে কোন কোন জায়গাতে খামতি আছে সেগুলো আমাদের কভার করতে হবে, এইটা হবে। কারণ সিলেবাস 3 মাসে শেষ করবো কিনা এটা কারা বলবে? যে বাংলার ছাত্র তাকে সংস্কৃত সিলেবাস দিয়ে বলা হলো কর এবার 3 মাসে সিলেবাস শেষ কর, এটা ইম্পসিবল। আমাদেরকে ইতিহাসের সাবজেক্ট সিলেবাস দিয়ে বলা হলো কর এবার 3 মাসে শেষ কর, এটা সম্ভব নয়। তাহলে এটাকে 3 মাসে শেষ করা বলে। আমাদের ক্ষেত্রে 3 মাসে শেষ করার বিষয়টাই আসবে না, এটা চিন্তা ভাবনা করা ভুল ধারণা। বরং এটা আসতে পারে যে 3 মাসে আমরা কি কি পড়বো, 3 মাসে সিলেবাস কিভাবে শেষ করব সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমরা নেক্সট 3 মাস কি পড়বো, কিভাবে পড়বো, যে আমরা পরীক্ষাটা ক্র্যাক করতে পারি। তো জাস্ট আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে একবার আমরা এক ঝলক সিলেবাসটা একটু দেখে নিই। এবার দেখো, সিলেবাস খুব সহজ এবং ছোট্ট। কেন ছোট বললাম আমি? যে এখানে অনেক কিছুই নেই। সংস্কৃত পড়তে গেলে যা যা প্রয়োজন হয়, বড় বড় টেক্সট, কিয়াতার্জুনীয়ম, রঘুবংশম, কুমার সম্ভবম, শিবরাজ বিজয়ম, সুকনাসবদিশ, রাজবাহন চরিতম, বা দর্শন শাস্ত্রের বিভিন্ন কিছু, ভগবদ গীতা, বর্ষাবর্ণনম ইত্যাদি ইত্যাদি টেক্সট বেসড কোনো পড়া নেই কিন্তু। একটাই আছে অভিজ্ঞান শকুন্তলম, ওখান থেকে 2-1খানা প্রশ্ন হয় ব্যাস। বাকি কিন্তু টেক্সট আর পড়তে হয় না। ওই জন্য বললাম সিলেবাসটা খুবই ছোট। আর একটা কি পড়তে হয় না? দর্শন। দর্শনটা বেশ ডিফিকাল্ট, বেশ টাফ, মনে রাখা খুব কঠিন। যাদের দর্শন স্পেশাল তাদের পক্ষে সহজ, কিন্তু যারা একদম ইন জেনারেল, যারা এই এসএসসির জন্য পড়াশোনা করে, তাদের কথা যদি চিন্তা করা যায় দর্শনটা বেশ কঠিন। তাহলে সেইটাও নেই। তাহলে আছে কি? সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, আর মনু আর কৌটিল্য। এই তো, এই 4টা জিনিস, এইটুকুর মধ্যেই আমাদের পরীক্ষা। এবার দেখো আমরা কি করে পড়ব। এবার একটা কথা বলি, যাদের মনে হয়েছে আমরা নিজেরাই পড়বো, কোথাও কোনো সেন্টার, কোচিং সেন্টার, কারো সাহায্য নেব না, কিচ্ছু করব না, করতেই পারো, সেটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি মনে হয় না আমাদের বেটার গাইডেন্সের প্রয়োজন আছে, তাহলে আমরা চাইলে আমাদের পছন্দ মতো ইনস্টিটিউশন বা পছন্দ মতো টিচার বা পছন্দ মতো যে কোনো জায়গায় আমরা অ্যাডমিশন নিতে পারি, পড়তে পারি।
সেটা আমাদের একদম ব্যক্তি স্বাধীনতার উপর ডিপেন্ড করবে। এখানে কারো কোনো এফোর্টের ব্যাপার নেই, জোর জোর জবরদস্তির ব্যাপার নেই। যার যেরকম ক্যাপাসিটি সে সেই ক্যাপাসিটি অনুযায়ী কাজ করবে। এবার একটা বিষয় হচ্ছে নিজেরা কি করে স্টাডি করবে। সেলফ স্টাডি ইজ বেস্ট স্টাডি। নিজে থেকে যদি আমি স্টাডি করতে পারি, পৃথিবীর অন্য কোনো শক্তি নেই আমাকে তার থেকে ভালো কিছু করতে পারে। কিন্তু আমি বিশাল নাম করা ইনস্টিটিউশন থেকে শুরু করে বিশাল বিশাল কিছু করলাম, বিশাল কোর্স মেটেরিয়াল নিলাম, বিশাল বড় বড় বই কিনলাম ইত্যাদি যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লাভ নেই যদি না আমরা সেলফ স্টাডি করতে পারি। তাহলে এই ক্ষেত্রে সেলফ স্টাডির কিন্তু ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্স। আমি আজকে যে আলোচনাটা করব সেটা সেলফ স্টাডির উপরে বেশ করে। তারপরে সেলফ স্টাডিকে উন্নত করা যায় কখন, যদি কেউ একটু সাপোর্ট দেয়। সাপোর্ট দিলে কি হয়, আমাদের মনে হয় একটা তাগিদ থাকে, তাড়না থাকে। এই তাড়না, এই তাগিদটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কি করতে পারবো, আর একটু বেশি এফোর্ট দিতে পারবো। দেখো, মানে এই তুলনাটাকে তোমরা কেউ খারাপ ভাবে নিও না, জাস্ট ঘোড়ার একটা উদাহরণ দিই। ঘোড়া ছুটে চলে কোথায়, তার গন্তব্যের দিকে। এবার ঘোড়ার পিঠে পিঠে যদি আরোহী বসে থাকে, সেই আরোহী যদি মৃদু মৃদু করে ধাক্কা দেয়, পা দিয়ে ঘোড়ার কাঁধে যদি ধাক্কা দেয়, কিংবা হালকা করে একটা চাবুকের ঘা দেয়, তাহলে ঘোড়া কি করে, তার ছোটার গতিটাকে আরেকটু বাড়িয়ে দেয়। এই ছোটার গতিটাকে যদি মানে একটু তেজ করে দেয়, বাড়িয়ে দেয়, দ্রুত করে দেয়, তাহলে এই দ্রুত গতি সম্পন্ন ঘোড়া গন্তব্যে পৌঁছাতে তার সময় কম লাগবে। এবং আরেকটা জিনিস, ঘোড়ার ছুটতে গিয়ে যে ঘোড়ার আরোহী, সে যদি দেখতে পায় সামনে গর্ত আছে, সে ঘোড়াকে আলাদাভাবে মোটিভেট করবে। সামনে একটা গাছ পড়ে আছে, তাহলে ঘোড়াকে আলাদাভাবে মোটিভেট করবে। সামনে মসৃণ রাস্তা, তাহলে ঘোড়াকে অন্যভাবে ট্রিট করবে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। সেই ক্ষেত্রে ওই আরোহীর বা তাকে যে গাইড করছে তার কিন্তু ভূমিকা প্রধান। তারপরেও আমি বলবো, যদি কোনো ঘোড়া ছুটতে দক্ষ হয়, তাহলে তাকে আটকানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। এবার আমি চলে যাচ্ছি যে আমরা এই সিলেবাসের কোন জিনিসগুলো কিভাবে পড়বো। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব, খাতা পেন নিয়ে বসবো, সিলেবাসটাকে ভাগ করে নেব। সিলেবাসটাকে ভাগ করে নেব, সহজ থেকে কঠিন নাকি কঠিন থেকে সহজ, দুটো পন্থা আছে। যেহেতু আমরা স্টার্ট করছি, আমরা সহজ থেকে কঠিনের দিকে এগিয়ে যাব। সহজ থেকে কঠিনের দিকে এগিয়ে যাব। যে যে বিষয়গুলো পড়তে আমাদের ভালো লাগে, এবং কিছু জিনিস আছে যেগুলো পড়তে আমাদের খুব কষ্ট হয়, যেগুলো খুব ভালো লাগে পড়তে, সেগুলো আমরা একদম প্রথম দিন থেকে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এই করে করে আমরা সাজিয়ে নেব। এই কাজটা কিন্তু আমাদের প্রথমেই করতে হবে। 1 নাম্বার কাজ। 2 নাম্বার, প্রথমে আমরা সিলেবাসটাকে ভাগ করে সাজিয়ে নেব। ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস সমানভাবে রাখবো। কারণ নাম্বার পেতে গেলে ব্যাকরণের ভূমিকা যতটা, সাহিত্যের ইতিহাসের ভূমিকাও ততটা। তবে ব্যাকরণে প্রশ্নের পার্সেন্টেজ বেশি থাকে, সাধারণত বেশি থাকে। সম্ভবত 60-40, 40% যদি এদিক থেকে থাকে, 60% ব্যাকরণ থেকে থাকে, এরকম ঘটনা ঘটে। সুতরাং ব্যাকরণ এফোর্ট বেশি দিতে হবে তুলনামূলক। তাহলে আমরা ব্যাকরণ এবং সাহিত্যের টপিক গুলোকে আগে সাজিয়ে নেবো, ডে 1, ডে 2 করে একবারে ডে 90 পর্যন্ত। ডে 90 পর্যন্ত 3 মাসের জন্য ডে 90 আমরা সেটাকে সাজিয়ে নেব। ওকে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, এইবার আমরা পড়বোটা কোথা থেকে, পড়াটা শুরু করবো কোথা থেকে। সব থেকে বড় কথা হচ্ছে, বইয়ের মধ্যে নানা রকম বইয়ে নানা রকম জিনিস আলোচনা করা হয়েছে, নানা রকম বিষয় আলোচিত হয়েছে, নানা রকম ট্রিক আলোচিত হয়েছে। কোনটা আমরা ধরবো, কোনটা ছাড়বো, সেটাও কিন্তু একটা আমাদের বিষয়। এবার আমরা যে কাজটা করব, ধরো আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, কোন কোন জিনিসগুলো আমরা দেখবো, কোন কোন জিনিসগুলো দেখবো না, সেটা আমরা জাস্ট একটু একদম শর্টকাটে বেরিয়ে যাচ্ছি। কারক বিভক্তি, ধারণা ও প্রয়োগ। তাহলে ধারণা প্রয়োগের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে। বালকঃ দ্রুতং গচ্ছতি, দ্রুতং এই পদে দাগ, এখানে বলা হলো এখানে কোন কারক আছে কিংবা কোন বিভক্তি আছে। ওকে, প্রশ্ন হতে পারে কোন বিভক্তি আছে, অ্যান্সার হবে দ্বিতীয় বিভক্তি। তাহলে এই ধরনের একটা প্রশ্ন আসবে, অর্থাৎ বিভক্তি নির্ণয়। আবার দেওয়া থাকলো সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যের নিচে দাগ দেওয়া আছে। এখানে বলা হলো এখানে এই কারক বা বিভক্তি কোন সূত্র দ্বারা হয়েছে।
যস্য চ ভাবি না ভাব লক্ষণ। আবার দেওয়া হলো রুদতঃ পুত্র পুত্রস্য পিতা জগাম। এখানে রুদতর জায়গাতে বলা হলো নিচের কোনটি বিকল্প পদ, মানে ষষ্ঠী বিভক্তি তো এখানে হয়েছেই, তার বিকল্প কোন রূপটা হতে পারে, তাহলে রুদতি এক্ষেত্রে হবে। তাহলে তিন ধরনের প্রশ্ন হলো। আর একটা কি হলো, তথা যুক্তম চানিচ্ছিতম, এই সূত্রের উদাহরণ নিম্নের কোনটি? তাহলে তথা যুক্তম চানিচ্ছিতমের উদাহরণ উদাহরণ যে ওজনং ভুঞ্জান বিষম ভুংতে, এরকম একটা ব্যাপার ঘটলো, বা গ্রামং গচ্ছং তৃণং স্পৃশতি, এরকম একটা বিষয় ঘটলো। তাহলে এই জিনিসগুলো জানার জন্য আমাদের পড়তে হবে। এবং পড়ার শর্টকাট ট্রিকটা বলে দিই, তোমরা প্র্যাকটিসের জন্য আগে একটা সেট তৈরি করবে। যেমন গ্রামং গচ্ছং তৃণং স্পৃশতি, গ্রামং এর নিচে দাগ, দিনং প্রতি দয়াং কুরু, দিনং এর প্রতি দাগ, হ্যাঁ, যে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, মাতার নিচে দাগ, কুঠারেন কাস্তং চিনত্তি, কুঠারের নিচে দাগ, এরকম করে 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 তোমরা একটা সেট তৈরি করলে এবং আগে পড়লে, অ্যান্সার গুলো রেডি করলে এবং অ্যান্সার গুলো অ্যানালিসিস করলে, এই অ্যান্সার গুলো কেন হলো বা এটার মতো আর কি আসতে পারে সেটা তোমরা নোট ডাউন করলে, মনে রাখলে, এইবার পড়াটা স্টার্ট করলে, মুখস্থও হলো আর সঙ্গে নিয়ম কানুনটাও মনে রাখা গেল। এবার ওই ধরনের প্রশ্ন ডাইরেক্ট আসার সম্ভাবনা, যদি ডাইরেক্ট আসে তাহলে কোনো সমস্যা নেই, অ্যান্সার করে চলে আসবে। যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাহলে অ্যান্সারটা তোমরা ওখান থেকে সলভ করতে পারবে। এই একটা বিষয় গেল। এই গেল কারণ। শব্দরূপ, শব্দরূপ কি করবে? শব্দরূপ দেখো, স্বরান্ত আছে, ব্যঞ্জনান্ত আছে, অন অস ইত্যাদি ভাগাংশ শব্দ, এখানে একটু ভাগ করে দিয়েছে সিলেবাসে। তো শব্দরূপ টোটালটাই পড়তে হবে, স্বরান্তও পড়তে হবে, ব্যঞ্জনান্তও পড়তে হবে, সংখ্যাও পড়তে হবে, সর্বনামও পড়তে হবে, সবগুলো পড়তে হবে। এবার শব্দরূপ পড়ার জন্য কোন জিনিসগুলো বেশি করে লক্ষ্য করব? বিকল্প রূপগুলো বেশি করে লক্ষ্য করব। দ্বিতীয়ার বহুবচন, ষষ্ঠীর বহুবচন, তৃতীয়ার এক বচন, সপ্তমীর এক বচন, পঞ্চমীর এক বচন, এই জিনিসগুলো আমরা একটু বেশি করে লক্ষ্য করব, বেশি করে পড়ব। আর মুখস্থ করার জন্য, দেখো মুখস্থ করার জন্য চোখ বন্ধ করে মুখস্থ যদি করতে পারি খুব ভালো, যার মুখস্থ বিদ্যা খুব ভালো সে অ্যাডভান্টেজ পাবে। কিন্তু যদি মুখস্থ না হয় কোনো কারণে, তাহলে ট্রিক অবলম্বন করতে হবে। ট্রিক গুলো কিরকম? স্বরান্ত ধাতুর ক্ষেত্রে একটু একটু 19-20 আছে, কিন্তু ব্যঞ্জনান্ত ধাতুর রূপ একই রকম, সব একই রকম। মানে দু চারখানা ধাতুরূপ যদি শব্দরূপ যদি মুখস্থ করতে পারো, তাহলে মোটামুটি ওই দিয়েই তোমার সব হয়ে যাবে, যদি কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। তাহলে কনসেপ্ট বেসড পড়াশোনা করতে হবে। ধাতুরূপ, এখানে দেখো ভাদি, অদাদি, রুধাদি আর হাদি, ভাদিগণীয় ধাতু কষ্ট দেয় না, মানে একই রকম, ভবতি ভবত ভবন্তি, ভবসি ভবত ভবত, ভবামি ভবাব, এই তো ঝামেলা নেই। সমস্যা হচ্ছে অদাদিগণীয়, রুধাদিগণীয়, হাদিগণীয়, এই তিনটে একটু ভালো করে পড়ে নেবে, পরীক্ষাতে এলে ওই তিনটে থেকেই আসে। আর যদি ভাদিগণীয় থেকে আসে ওটা তুমি এমনিও পারবে, না পড়ে গেলেও পারবে। লট লোট লং বিজিলিং রিট আর লিট, এই 6টা লকার থেকেই আসে। সাধারণত যেগুলো যেগুলো জায়গা থেকে ব্যতিক্রমী ব্যতিক্রমী প্রশ্ন হয় সেই জায়গাগুলো ভালো করে লক্ষ্য করবে। যেমন ধরো জাগরি ধাতু, জাগরি ধাতুর জাগরতি দিয়ে শুরু হচ্ছে, আর বহু বচনে হচ্ছে জাগ্রতি, জাগ্রন্তি হচ্ছে না কিন্তু জাগ্রতি হচ্ছে, এগুলো ব্যতিক্রমী। এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করবে। দেখো সন্ধি, বিশেষত ব্যঞ্জন সন্ধি বলেছে, তবে স্বর আর ব্যঞ্জন খেলনা নয়, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি থেকেও আসে। কখনো কখনো এমনও প্রশ্ন আসে একটা লাইন তুলে দেয়, সামর্গ যজুর বেদাস্ত্রয়স্ত্রয়ী, লাইন তুলে দিল, এবার এটাকে সন্ধি ভাঙা দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে, সুন্দর করে সন্ধি সন্ধি ভেঙে দেওয়া আছে, কোনটা হবে? সন্ধি ভাঙার রুলস যদি নিজের ভালো করে জানা না থাকে এক্ষেত্রে বিপদ হয়ে যাবে। ওই জন্য স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তিনটেই সমানভাবে পড়তে হবে। আর একটা বিষয়, কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলি, শব্দরূপ, প্রত্যয়, শব্দরূপ, প্রত্যয়, ধাতুরূপ খুব অল্প, আর সমাস, ঠিক আছে? এই তিনটে যদি মোটামুটি একদম কনফিডেন্ট, খুব ভালো করে জানা থাকে, তাহলে অনুবাদটা খুব সুন্দর করে করতে পারবে তোমরা, অনুবাদটা একদম খুব দারুণ হবে। কারকটা কিন্তু থাকতে হবে, শব্দরূপ, কারক আর প্রত্যয়, এই তিনটে যদি একদম ক্লিয়ার থাকে অনুবাদে কোনো অসুবিধা হবে না। সঙ্গে বাক্যটা হালকা করে জেনে নিতে হবে।
কারণ ওই কারক জানতে গেলে তুমি বাচ্চটা মোটামুটি তোমার ক্লিয়ার আসবে, কারণ বাচ্চ কারকের মধ্যেই আছে। তো এটা জানলে তোমার অনুবাদ আর অশুদ্ধি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে কারক তোমাকে মাস্ট খুব ভালো করে জানতে হবে, শব্দরূপটা জানতে হবে বেসিকটা জানার জন্য। আর হচ্ছে প্রত্যয়। প্রত্যয়টা কেন হচ্ছে, কোথায় কোনটা সংযোগ হচ্ছে, কোনটা ক্রিয়াবাচক হচ্ছে, কোনটা বিশেষণ হচ্ছে, এইটা ডিপেন্ড করছে গোটাটা প্রত্যয়ের উপরে। তাহলে এই ঘটনা কিন্তু প্রত্যয় পড়ছে। সুতরাং প্রত্যয় পড়ার জন্য যেগুলো গতানুগতিক, গমযুক্ত গত, হনযুক্ত হত, মনযুক্ত মত, ইত্যাদি ইত্যাদি, এগুলো গতানুগতিক, একই রকম, পড়লে মনে থাকে। কিন্তু ধাযুক্ত হিত এটা ব্যতিক্রমী। ধাযুক্ত হিত এটা ব্যতিক্রমী। অধযোগ ঘয় ঘাস এটা ব্যতিক্রমী। তাহলে এরকমও কিছু প্রত্যয় আছে যেগুলো ব্যতিক্রমী, সেটা তোমরা খাতায় নোট ডাউন করবে আর মুখস্থ করবে। কারণ ব্যতিক্রমের সঙ্গে তো তুমি নিয়ম কানুন দিয়ে পারবে না, ওই একটার জন্য আবার একটা করে নিয়ম পড়বে, দরকার কি? অর্জক ভয় ওর উত্তর হচ্ছে ঘাসও, এই ঘাসও জানার জন্য তুমি একটা নিয়ম পড়তে যাবে, তার থেকে ভালো ঘাসই মনে রেখে দাও না কেন, কি দরকার অন্য কিছু মনে করা রাখার? ঘাসও মনে রাখো। তারপরে হনযুক্ত হত, এটা তো নিয়ম মাফিক। কিন্তু ধাযুক্ত হিত এটা মনে রাখ, আর নতুন নিয়ম পড়ার কি দরকার? ধা থাকলে হি হচ্ছে, মনে রাখা ধা যুক্ত হিত। এবার ধা যুক্ত যদি হিত হয়, তাহলে অভিপূর্বক ধা যুক্ত অভিহিত, এটা অটোমেটিক মনে থেকে যাবে, তাহলে এটা নতুন করে পড়ার দরকার নেই। ব্যাস, এইভাবে প্রত্যয়গুলোকে তোমরা মনে রাখো। তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় বিশেষ করে কোনটা? অপত্য প্রত্যয়। অপত্য প্রত্যয় কি? অপত্য প্রত্যয় হচ্ছে যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে এবং কোন অপত্যকে সূচিত করছে। দশরথের পুত্র দাশরথী, দক্ষের পুত্রী দাক্ষী, রাবণের পুত্র রাবণী, অর্জুনের অপত্য অর্জুনী, কৃষ্ণের অপত্য কার্ষ্ণী, গঙ্গার পুত্র গাঙ্গেয়, এই টাইপের। এই টাইপের জিনিসগুলো এক কথায় প্রকাশ এবং প্রত্যয় দুটো একসাথে পড়বে। তাহলে এক কথায় প্রকাশ আর এক্সট্রা করে পড়ার দরকার নেই। এক কথায় প্রকাশ কোথা থেকে আসে? হয় সমাজ থেকে, না হলে তদ্ধিত প্রত্যয় থেকে, না হলে সনন্ত জনন্ত নাম ধাতু থেকে। ব্যাস, এক কথায় প্রকাশের পার্ট শেষ, এখানেই সমাপ্ত। তাহলে এক কথায় প্রকাশ প্রত্যয় পড়তে গেলেই কমপ্লিট। এবার দেখো, মতুপ ইয়সুন আর স্থন, মত্যর্থীয় প্রত্যয় এবং ইয়সুন আর স্থন যুক্ত প্রত্যয়, এই প্রত্যয়টা তোমাদের দেখে নিতে হবে। এটা খুব কঠিন বিষয় না। সনন্ত জঙন্ত এবং নাম ধাতু, এখান থেকে দুটো থেকে তিনটে প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসে? এক কথায় প্রকাশ টাইপের প্রশ্ন আসে, কিংবা ব্যুৎপত্তি টাইপের প্রশ্ন আসে। এক কথায় প্রকাশ এবং ব্যুৎপত্তি জাতীয় প্রশ্ন আসে। এই জিনিসগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আত্মনেপদ পরস্মৈপদী পদবিধান। এবার এখানে দেখো, এখানে অনেক প্রচুর সূত্র দেওয়া আছে, কোন সূত্র কোথায় চেঞ্জ হয়, কোথায় কি হয়। যদি ডিপলি কেউ পড়তে পারে খুব ভালো, খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু 3 মাসের মধ্যে যদি শেষ করতে হয়, তাহলে ওটা ডিপলি পড়া যাবে না। ওটা কি পড়তে হবে? একবারে অর্থ পার্থক্য স্টাইলে পড়বে এবং কোনটা কোন মানে ক্রিয়েট করছে এই জিনিসটা শুধুমাত্র দেখে রাখবে। যেমন আহন্তি, আহবয়তি, আহবয়তি, এই আহবয়তি আর আহবয়তি এটা কোন ইন্ডিকেশন করছে, কোন জায়গা থেকে কিভাবে আসছে, এই জিনিসগুলো দেখবে এবং তার রূপটা কি, মূল ধাতুটা কি, সেটা লক্ষ্য করবে। কোথায় কোন ধাতু পরস্মৈপদী হচ্ছে, কোথায় কোন ধাতু আত্মনিপদী হচ্ছে, এবং তার কি চেঞ্জ হচ্ছে, সেটা শুধুমাত্র একটু লক্ষ্য রাখবে। আর ওখানে কিছু দরকার নেই। সমাস, সমাস খুব ইজি। সমাস কেন ইজি? কারক থেকে সমাস এই কারণে ইজি, কারকে কি করতে হয়? সূত্র মুখস্থ করতে হয়। সমাসে সূত্র মুখস্থ করার তেমন প্রয়োজন নেই। তাহলে সমাসে কি পড়তে হবে? ব্যাস বাক্য পড়তে হবে আর সমাসবদ্ধ রূপ। আর সেটা কোন সমাস, এটা মানে তিন ধরনের প্রশ্ন হবে। কেশাকেশি, এবার কেশাকেশি কোন ধরনের সমাস? ব্যতিহার বহুব্রীহি, সমাহার বহুব্রীহি বা ব্যধিকরণ বহুব্রীহি, এরকম। তাহলে ব্যতিহার বহুব্রীহি। আবার দেওয়া থাকলো যে স্বরবিদ্ধ, স্বরেণবিদ্ধ, এটা কোন সমাস? তৃতীয় তৎপুরুষ। তাহলে এটা এক ধরনের হলো। আর একটা স্বরেণবিদ্ধ সমান, এর পরিনিষ্ঠিত রূপ কি হবে? স্বরাবিদ্ধ, স্বরবিদ্ধ, স্বরেণবিদ্ধ কোনটা? আবার একটা দেওয়া থাকলো স্বরবিদ্ধ, এর ব্যাস বাক্য কি হবে? তাহলে উত্তর হবে স্বরেণবিদ্ধ না স্বরায়বিদ্ধ না স্বরাদবিদ্ধ কোনটা? তাহলে উত্তর হবে স্বরেণবিদ্ধ। তাহলে এই জিনিসগুলো তোমরা সবাই জানো। আমি বলছি যে এই জিনিসগুলো তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু এই জিনিসগুলো তোমাদের এইভাবেই পড়তে হবে এবং এইভাবেই এগোতে হবে। এছাড়া এই খুব কম সময়ে এটা কমপ্লিট করার আর এর থেকে সহজ কোনো বুদ্ধি নেই, কারণ পড়তে হবে তোমাকে, কমপ্লিট করতে হবে তোমাকে।
আচ্ছা, এরপরে টপিক হচ্ছে সাহিত্যের ইতিহাস। ব্যাকরণটা অনেক ভাইটাল, এই বিষয়টা গেল। এরপর হচ্ছে সাহিত্যের ইতিহাস। এটা আমরা কিভাবে পড়বো? সাহিত্যের ইতিহাসে দেখো, বৈদিক সাহিত্য থেকে জাস্ট ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে তোমরা টু দা পয়েন্ট মনে রাখবে। যেমন ঋগ্বেদের উপরে বেস করে কি কি জিনিস থাকতে পারে, ঋগ্বেদের কয়টা শাখা, কয়টা মন্ত্র, কয়টা বিভাগ, তার পুরোহিত কে, তার কয়টা ব্রাহ্মণ আছে, কয়টা আরণ্যক, কয়টা উপনিষদ, তার সঙ্গে সম্পৃক্ত বেদাঙ্গগুলো কি কি, এই জাতীয় জিনিস। সামবেদের সেরকম, যজুর্বেদের সেরকম, অথর্ববেদের সেরকম। কিছু কিছু মেন মেন সূক্ত, সূক্তের নাম, তার ঋষিকে, তার দেবতাকে, সেই সূক্তের ছন্দ কি, এই ধরনের কটা জিনিস বৈদিক সাহিত্য থেকে যদি পড়ে নিই, তাহলে বৈদিক সাহিত্য কমপ্লিট। রামায়ণ এবং মহাভারত, এখান থেকে প্রশ্ন আসবেই, এবং এখান থেকে 2 থেকে 3খানা প্রশ্ন আসে। এবং এখান থেকে প্রশ্ন যেগুলো আসে খুব ইজি ইজি প্রশ্ন হয়। তো রামায়ণ মহাভারতটা হচ্ছে সব থেকে ইজি পার্ট, মানে একদম রামায়ণ এবং মহাভারত অবলম্বনে রচিত কিছু সাহিত্য, কিছু নাটক, কিছু গদ্যকাব্য, কিছু পদ্যকাব্য, যে সমস্ত জিনিস আছে আর কি, সেই সমস্ত জিনিস আসে পরীক্ষায়। রামায়ণের আদি শ্লোক, যেটা মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা, এই শ্লোকটা। এবং এই শ্লোকটা মুখস্থ করবে উইথ বানান সহ, কিন্তু কোথায় কটা বিসর্গ, কোথায় হলন্ত, কোথায় মূর্ধন্য সহ দন্ত সহ, এই জিনিসটা লক্ষ্য রাখবে। মহাভারতে যাবত স্থাসন্তি গিরায় সরিতাস্য মহিতালি, একদম বানান সহ লাইন বাই লাইন তোমরা মুখস্থ করবে। পুরাণ থেকে কি আসে? পুরাণ থেকে বেশি কিছু আসে না, 5টা লক্ষণ। স্বর্গশ্চ প্রতিসর্গশ্চ বংশো মনন্তরাণি চ বংশানুচরিতং চৈব পুরাণং পঞ্চলক্ষণম। খুব ভালো করে মুখস্থ করবে বানান টানান সহ। স্বর্গ প্রতিসহ, এবার স্বর্গে কি বর্ণনা করা হয়েছে, প্রতিসর্গে এটা একটু ভালো করে দেখে নেবে। 18টা পুরাণের নাম, মদ্বয়ং ভাবদ্বয়ং চৈব বাত্রয়ং ব্রচতুষ্টয়ম অনাপলিঙ্গ পুষ্কানি পুরাণানি প্রচক্ষতে, মুখস্থ করবে। কোনটা দিয়ে কয়টা পুরাণের নাম আছে সেটা পড়বে। 3 ধরনের পুরাণ, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক ব্রহ্মা বেসড, রাজসিক রাজসিক ব্রহ্মা বেসড, সাত্বিক বিষ্ণু বেসড, এবং তামসিক হচ্ছে শিব বেসড। এই 3 ধরনের পুরাণ, কোনটা কোন পুরাণের অন্তর্গত, পুরাণের মূল বিষয়বস্তুগুলো কি, সেইটা ভালো করে পড়বে ব্যাস। আর পুরাণ অবলম্বনে কয়েকটা কাব্যগ্রন্থের নাম, সেটা কাব্য নাটক হতে পারে, যেমন অভিজ্ঞান শকুন্তলমের উৎস মহাভারত যেমন, আবার পদ্ম পুরাণও সেরকম। তাহলে এই পদ্ম পুরাণ, আবার উত্তর রামচরিতের উৎসও কিন্তু পদ্ম পুরাণ, রামায়ণ তো বটেই, পদ্ম পুরাণও আছে। সুতরাং পুরাণ বেশ যদি প্রশ্ন আসে, তাহলে ওই জিনিসগুলো তোমাদের লিখতে হতে পারে। এবার দেখো, কাব্য সাহিত্য আমাদের পড়তে হয়, কারণ কাব্য সাহিত্য কেন পড়তে হয়, স্পেশালি কাব্য সাহিত্য বলে কিন্তু সিলেবাসে নেই। কিন্তু কাব্য সাহিত্য কেন পড়তে হয় বলতো, কাব্য সাহিত্য কোন জায়গাগুলোতে কাছে, দেখো রামায়ণ মহাভারত পুরাণ যখন পড়ি, তো রামায়ণে অবলম্বনে রঘুবংশ চলে আসছে, তাহলে কাব্য আমার পড়া হয়ে যাচ্ছে। মহাভারত অবলম্বনে কিরাতার্জুনিয়ম চলে আসছে, তাহলে আমার কাব্য পড়া হয়ে যাচ্ছে। মহাভারত অবলম্বনে আমার শিশুপাল বধম চলে আসছে, তাহলে আমার কাব্য পড়া হয়ে যাচ্ছে। পুরাণ অবলম্বনে হরবিজয় চলে আসছে, তাহলে আমার কাব্য পড়া হয়ে যাচ্ছে। এই কাব্য পড়া হয়ে যাচ্ছে বলেই মহাকাব্য একটা আলাদা করে পার্ট জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু স্পেশালি সিলেবাসে ওটা নেই। তাহলে আমাদের মহাকাব্য ওইগুলোর জন্যই পড়া হয়ে যাচ্ছে। নাট্য সাহিত্য একেবারে অশ্বঘোষ থেকে শুরু করবে, অশ্বঘোষ, ভাস, কালিদাস থেকে শুরু করে একদম রাজসে করে গিয়ে শেষ, দ্বাদশ শতক। জয়দেব খুব জোর যেতে পারে, জয়দেবের প্রসন্ন রাঘব। এই প্রত্যেকটা নাটক, নাটক থেকে এগুলো কি পড়বে, নাটক, নাট্যকারের নাম, অঙ্ক কয়টা, মূল রস কি, নাটকের নায়ক নায়িকা বিদূষককে, আর নাটকের বিষয়, বিষয়বস্তুটা তেমন আসেনি। এই কটা জিনিস যদি মোটামুটি ক্লিয়ার থাকে, তাহলে নাট্য সাহিত্য কমপ্লিট। গল্প সাহিত্য সেম জিনিস, গল্পকারের নাম, গল্প সাহিত্যের নাম, তার বিভাগগুলোর নাম। ওই যেমন পঞ্চতন্ত্র, মিত্রলাভ, মিত্রভেদ যেগুলো আছে, কাকলীয়, এগুলো। তাহলে এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। আর মনু এবং কৌটিল্য থেকে, মনুর রাজধর্ম 7ম অধ্যায় পড়তে হয়, এবং কৌটিল্য বেসিক নলেজ, মনুসংহিতা এবং কৌটিল্যের বেসিক নলেজটা পড়লে এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি কোন কোন বই আমরা পড়বো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বইগুলো,
এবং দেখো এই যে এখানে কিছু কিছু যেমন আছে যে বিকল্প পদ, পরিণত রূপ, এক কথায় প্রকাশ, অর্থ পার্থক্য, অশুদ্ধি, স্ত্রীপত্র, এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে ডিপেন্ড করছে বলতো? আমরা যে আগে যে ব্যাকরণ পাঠ গুলো পড়লাম, সেই ব্যাকরণ পাঠের অংশগুলোই ঠিক এগুলো। বিকল্প রূপ আমি বললাম, শব্দরূপের বিকল্প রূপ হতে পারে, সন্ধির ক্ষেত্রে হতে পারে, অর্থ পার্থক্য ওই আত্মনেপদী পরস্মৈপদী থেকে হতে পারে, নাম ধাতু থেকে হতে পারে, এই সমস্ত জায়গাগুলো থেকে হতে পারে। আর অশুদ্ধি আর অনুবাদ কারক, শব্দরূপ এবং প্রত্যয়, এই তিনটি যদি খুব ভালো করে প্রয়োগগুলো পড়া হয়, তাহলে ওখান থেকে অনুবাদ আর শুদ্ধি সংশোধনটা হয়ে যায়। তাহলে আমরা জেনে নেব কয়েকটা বইয়ের নাম। প্রচুর বই বাজারে প্রচলিত আছে। সমস্ত বই যদি তোমরা কেনা শুরু করো, বই কিনতে কিনতে পরীক্ষা টাইম পার হয়ে যাবে, পড়া আর হবে না। সুতরাং হাতের কাছে যা আছে তা দিয়ে শুরু করো। যদি একদমই কিছু না থাকে, যদি কিছু না থাকে তাহলে বলবো এতদিন নেই কেন, সেটাও একটা কথা। আর যদি থাকে যেগুলো হাতের কাছে আছে সেগুলো শুরু করো। সবুজ রঙের যে বইটা দেখতে পাচ্ছি আমরা, এই হায়ার সংস্কৃত গ্রামার এন্ড কম্পোজিশন, এই বইটা আশা করি সবার কাছেই থাকার কথা। মানে সংস্কৃত যারা পড়ে তাদের প্রত্যেকের কাছে এই বইটা কিন্তু থাকার কথা। যদি না থাকে তাহলে বইটা একদম ইমিডিয়েটলি তোমরা নিয়ে নেবে। আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস ও সংস্কৃতের ত্রিধারা, এই বইটা, এটা এই বাম দিকের যে বইটা আমরা দিচ্ছি তার থেকে এটা লঘু। লঘু কেন? মানে এখানে আরো বেসিক জিনিসগুলো দেওয়া আছে। এটা পড়ার পর যদি এই বইটা পড়ো তাহলে বুঝতে সুবিধা হবে। যদি মনে হয় যে না আমরা সবুজ কালারের বইটা পড়েই আমরা আত্মস্থ করতে পারবো, তাহলে এই লাল বইটার আর দরকার নেই। আর যদি মনে হয় যে না এটা দিয়ে শুরু করে এটা শেষ করব, এই এখন শুরু করে শেষ করার টাইম কিন্তু এখন না। এখন তোমরা পড়ে নিয়েছো, পড়ার পরে জাস্ট তোমরা এখন ম্যানেজ যদি করতে পারো তাহলে এটাই ঠিক। ঠিক আছে? সুতরাং এই বইগুলো তোমরা ব্যাকরণের জন্য নিতে পারো। আরো এর সঙ্গে দু একটা বই আমি বলে দিচ্ছি, যদি মনে হয় তোমাদের নেওয়ার প্রয়োজন আছে তোমরা নিতে পারো। সংস্কৃত ব্যাকরণ কৌমুদী, এই সমগ্র ব্যাকরণ কৌমুদী, এটাতে কি সুবিধা হয়? প্রচুর ধাতুরূপ আর শব্দরূপ দেওয়া আছে, এটা মুখস্থ করতে কিন্তু সুবিধা হয়। এই এই বইগুলোতে তোমরা ওই জিনিসগুলো পাবে না। এবং শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করার জন্য এই বইগুলা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে আরো কিছু কিছু বইয়ের নাম দেওয়া আছে। হায়ার সেকেন্ডারি সংস্কৃত সেকেন্ড পেপার, ঋষিকেশ শাস্ত্রী, হেল্পস টু দ্য স্টাডি অফ সংস্কৃত, সমগ্র ব্যাকরণ কৌমুদী, হেমচন্দ্র, আর অনেক কটা বই দেওয়া আছে। তোমরা যে কোনো এক দুটো বই নিতে পারো, চাইলে সব নিতে পারো। এছাড়া আরো বই কিছু বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো নিতে পারো, কোনো আপত্তি নেই। বৈদিক সাহিত্যের জন্য বৈদিক সাহিত্য চর্চা, এই বইটা তোমরা নিতে পারো, আশা করি সবার কাছেই আছে। আর সংস্কৃত সাহিত্যের ইতিহাসের জন্য দেবকুমার আচার্য, দেবকুমার দাস অথবা ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা নিতে পারো। আরো একজন আছে গোপেন্দু বন্দ্যোপাধ্যায়, এই বইটাও তোমরা নিতে পারো। প্রচুর বই আছে বাজারে, বইয়ের শেষ নেই, তোমরা নিতে পারো। এগুলো নিলে তোমাদের সলভ হয়ে যাবে। এই যে অভিজ্ঞান শকুন্তলম, সত্যনারায়ণ চক্রবর্তী, অনিল চন্দ্র বসু যদি কারো কাছে থাকে পড়তে পারে, তাতে অসুবিধা নেই। নির্মাল্য দাসের একটা বই আছে অভিজ্ঞান শকুন্তলম, সেটাও তোমরা রাখতে পারো। অভিজ্ঞান শকুন্তলম উনি সত্যনারায়ণ চক্রবর্তী আছে, সেটাও রাখতে পারো। কিংবা অভিজ্ঞান শকুন্তলমের যদি কোনো হেল্প ছোটখাটো বই পাওয়া যায় যে শুধু টেক্সট আর অনুবাদ আছে, সেটাও রাখতে পারো। কারণ অভিজ্ঞান শকুন্তলমে ইন ডিটেল কোনো প্রশ্ন আসে না, টেক্সট আর অনুবাদ যদি জানা থাকে, বক্তা শ্রোতা যদি জানা থাকে, তাহলে সেখান থেকে তোমরা অ্যান্সার গুলো দিতে পারো। দেখ, বেদের পরিচয়, বেদের পরিচয়, বৈদিক সাহিত্যের ইতিহাস, একই বিষয়, একই জিনিস পড়া আছে বারবার। বিভিন্ন বই যদি তোমাদের কাছে থাকে তোমরা ইউজ করতে পারো। মনুসংহিতা দেখো সপ্তম অধ্যায়, অনিল চন্দ্র বসু, সুমিতা বসু, প্রচুর পরিমাণের বই আছে, নিতে পারো। না হলে স্টাডি যেগুলো গাইড বুক সেগুলো ফলো করতে পারো। অর্থশাস্ত্র, মানবেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশাল মোটা বই, অতগুলো পড়তেই হবে না, আমাদের অতগুলো সিলেবাসে নেই। বিদ্যা সমুদ্দেশ আছে, প্রথমাদি বিনয়াধিকারিক অধিকরণের বিদ্যা সমুদ্দেশ, এখান থেকে কয়েকটা জিনিস আছে, সেগুলো দেখতে হবে। অভিজ্ঞান শকুন্তলম, সত্যনারায়ণ চক্রবর্তী, অনিল চন্দ্র বসু, যা খুশি নিতে পারো, একটি বিষয়। তবে একটা বই যদি থাকে খুব বেটার, দুটো তিনটে বই একই স্টাডি করে যদি পড়ো, তাহলে আমি বলবো ওই বই না পড়ে তোমরা নোটস তৈরি করে পড়বে, তাহলে সুবিধা হবে। কারণ একটা জিনিস বারবার পড়বে, যদি বিভিন্ন বই থেকে বিভিন্ন জিনিস বারবার পড়তে শুরু করো তাহলে মাথার মধ্যে ভ্রম উৎপাদন হওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য তোমরা যদি পারো, যদি কারোর কাছে দুটো তিনটে বই পড়ার অভ্যাস থাকে, তোমরা দুটো তিনটে থেকে একটা কমন জিনিস বানিয়ে নেবে, বানিয়ে সেটা পড়বে। তাহলে কি হবে, মাথার মধ্যে ভ্রম যে উৎপাদন হয় সেই সম্ভাবনাটা থাকবে না। ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু ফলো করবে। নেক্সট, আচ্ছা, সমগ্র সিলেবাসের উপরে আমার সংস্কৃত সন্দর্ভ বইটা আছে, এটা আশা করি সবার কাছেই আছে। যদি কারোর কাছে না থাকে, বইটা অমিত স্যার বললেন যে কয়েকদিনের মধ্যে চলে আসছে, উনি হয়তো খবর রেখেছেন, আমার কাছে কোনো খবর নেই। যদি আসে তো বইটা আপনারা কালেক্ট করে নেবেন। নেক্সট, তাহলে এই গেল
বইয়ের বিষয়গুলো, এছাড়া আরো বিভিন্ন গাইড বইগুলো পাওয়া যায়, প্রচুর পরিমাণের গাইড বই আছে, বিভিন্ন প্র্যাকটিস সেট আছে, বাজারে প্রচুর বই আছে, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা চুজ করতেই পারো। হ্যাঁ, অনুবাদ শিক্ষার বই আছে, সংস্কৃত বুক ডিপো, সুনীল কুমার জানা বা সাধন কুমার দাস, এদের বেশ কয়েকটা বই আছে। সাধন কুমার পাত্রের যেটা সহজ অনুবাদ শিক্ষা, সেই বইটাও ভালো। অনুবাদ চন্দ্রিকা সুনীল কুমার জানা, এই বইটাও ভালো। তো প্রচুর বই আছে, বইয়ের অভাব নেই। তো এই সমস্ত বইগুলো তোমরা রাখতে পারো কাছে। আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে এর গত বছর যে প্রশ্ন এসেছিল, এবার দেখো এটা 55 মার্কসের প্রশ্ন এসেছিল। এই 55 মার্কসের প্রশ্নে দেখো ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছিল 36, মানে প্রায় 65, মানে 55-এর মধ্যে 36টা প্রশ্ন ব্যাকরণ থেকে উইথ অনুবাদ। সাহিত্যের ইতিহাস থেকে 14খানা, অভিজ্ঞান থেকে 3, মনুসংহিতা অর্থশাস্ত্র থেকে 2, মানে 14, 15, 16, 17, 18, 19। তাহলে এই ধরনের প্রশ্নগুলো এসেছিল। জাস্ট তোমরা একবার যদি এগুলো লক্ষ্য করো, তাহলে আগের বছরের প্রশ্নগুলো উল্টাবে, উল্টে উল্টে দেখবে কোথা থেকে কিরকম প্রশ্ন এসেছিল, ওই ধরনের প্রশ্ন আসবে, কিংবা ওর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। মানে এর আগের বারে যেটা প্রশ্ন এসেছিল সেটা একদম জল এসেছিল, খুব সহজ। এবার যদি প্রশ্ন আসে আরেকটু যদি ডিপ হয়, একটু ডিপ করতে হবে, কারণ আপডেট হচ্ছে সবকিছু। অত সহজ প্রশ্ন আমরা ডিমান্ড করব না। যদি সহজ আসে খুব ভালো, না হলে আমরা একটু বেশি ডিপলি একটু পড়ে যাব, তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। কিন্তু বেসিক নলেজটা আমাদের পরিষ্কার রাখতে হবে, একদম ঝরঝরা পরিষ্কার। বেসিক নলেজটা যদি আমাদের পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু আমরা আটকে যাব। এবার জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো, এখানে কোন জায়গা থেকে কয়টা করে প্রশ্ন এসেছিল সেটা আমাদের দেখার বিষয় নয় যদিও, কারণ কারোর থেকে এর আগের বার 4টে এসেছে মানে এবার যে 4টে আসবে এমন নয়। এটার মানে এইরকম যে কারোরটাকে বেশি করে গুরুত্ব দেওয়া আছে, হতে পারে এবার সমাজে 4টা প্রশ্ন আসলো। তো এটা কিন্তু কোনো অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন নয় যে কারোর থেকে 4টা এসছে মানে এই বছরও কারোর থেকে 4টাই আসবে। বিকল্প রূপ থেকে একটা এসছে মানে আমি বিকল্প রূপ পড়বো না, কারণ ওখান থেকে তো একটা এসছে, এরকম বিষয় নয়। কিন্তু এটা ভ্যারাইটি চেঞ্জ হতেই পারে। জাস্ট এটা আমরা একটা ধারণা পাওয়া যে কারোর থেকে 4টে এসছে, সমাজ থেকে 3টে এসছে, শব্দরূপ থেকে 2টো, ধাতুরূপ থেকে 3টে, সন্ধি থেকে 2টো, প্রত্যয় থেকে 3টে, তদ্ধিত থেকে 3টে। তাহলে এইরকম জিনিসগুলো আমরা মোটামুটি ধারণা করতে পারি। এই ধারণার উপরে বেশ করে আমরা যদি আবার স্টাডি শুরু করি, একদম টপিক ধরে ধরে বললাম, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত 1 ডে 2 ডে 3 ডে করে 90 ডে একটা টপিক তোমরা বানিয়ে নেবে। বানিয়ে নিয়ে সেই হিসেবে পড়বে, প্র্যাকটিস করবে, বারবার পরীক্ষা দেবে, তোমাদের আশা করি স্টাডি খুব ভালোভাবে কমপ্লিট হবে। আচ্ছা, তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আমি যেহেতু 8টা 15 বেজে গেছে, আমার ক্লাস আপাতত শেষ। এবার যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, এই 15 মিনিটের মধ্যে তোমরা সেগুলো করতে পারো।